যখন প্রস্তাবনা হয়, শোক প্রস্তাব হয় যে মানে যারা কিনা স্বাধীনতা বিরোধী ছিল তাদের নাম উঠে আসে, তখন আসলে ভালো লাগে না, আমার ভালো লাগেনি ব্যক্তিগতভাবে এই ব্যাপারটা। এছাড়া যে রাষ্ট্রপতিকে বহাল রাখা এত কন্ট্রোভার্সির পরেও এই এই বিএনপির এই দৃঢ়তাকে আমার ভালো লেগেছে, কারণ এখানে ওনাদের মানে একটা ফার্ম এবং স্ট্রং একটা যে স্ট্যান্ড, সেই স্ট্যান্ডটা তারা নিতে পেরেছে এত কিছুর পরেও। এই জিনিসটা আমার খুব ভালো লেগেছে, কারণ রাষ্ট্রের বা যারা সরকারে থাকবে তাদের কিন্তু সবসময় খুব শক্ত একটা অবস্থান নিতে হবে। আহ, এই যে যদি এমন হতো যে রাষ্ট্রপতি থাকাটা মানে একেবারেই কেউ সাপোর্ট করছে না এবং সরকার চাপিয়ে দিচ্ছে সবাইকে, সবার উপরে, এবং 100% জনগণ তার বিরুদ্ধে, তখন সেটা ভিন্ন কথা। তো সেই দিকে তো যাচ্ছি না। তো সাউন্ড সিস্টেমের কথা যে বলেছেন, এই যে টেকনিক্যাল ডিফিকাল্টি এতদিন পরে গণতান্ত্রিক ব্যবস্থায় নতুন সরকার শুরু হয়েছে, সেক্ষেত্রে ওনাদের এগুলি টেস্ট করে ভালো করে রিপেয়ার করে বা নতুন নতুন সাউন্ড সিস্টেম আসলে রিপ্লেস করা দরকার ছিল, এটা ফর শিওর। এরপরে যে মানে বিরোধী দলীয় অবস্থান, ওনারা খুব প্রেডিক্টেবল। মানে আপনি চাইলেই ওনাদেরকে প্রেডিক্ট করতে পারবেন যে ওনারা কি করতে পারে। তো ওনাদের যে প্লাকার্ড নিয়ে আসা, মানে তারা প্রিভিয়াসলি পুরো রেডি হয়ে আসছে যে তারা কি করবে। তারা জানে যে রাষ্ট্রপতি ভাষণ দিবেই, রাষ্ট্রপতিকে আম, মানে আমাদের ফেস করতেই হবে, সুতরাং আমরা, তারা সংসদে গেছে ফুটবল খেলা দেখতে বা ক্রিকেট খেলার মাঠ হিসেবে, তারা একটা নাটক আর কি আগে থেকেই সাজিয়ে নিয়ে গেছে। সেক্ষেত্রে এই জিনিসটা আমার কাছে ভীষণ ভীষণ ফানি লেগেছে, হাস্যকর লেগেছে। এরপরে আম, যখন জাতীয় সঙ্গীত বাজলো, জাতীয় সঙ্গীত মানে রাষ্ট্রপতি আসার সাথে সাথে তো সবসময় জাতীয় সঙ্গীত বাজে। এখন আপনি বলেন, রাষ্ট্রপতি যখন এন্ট্রি নেয় তখন যে জাতীয় সঙ্গীত বাজে, এটা না জানে কে? এটা তো দুইটা দুইটা কাজ হয়, তাই না? একটা হচ্ছে রাষ্ট্রপতির আগমন আর একটা হচ্ছে জাতীয় সঙ্গীত। এখন আমার জাতীয় সঙ্গীতকে সম্মান দেয়া, এটা তো আমার নাগরিক হিসেবে দায়িত্ব। এবং আমি যদি এটা নাই জানি, আমি সংসদে গিয়েছি, আমরা এত পাকনা, মানে তাদের মধ্যে যে এত মানে এই যে এনসিপির লিডাররা আছে, তারা এত কথা বলতে পারে, হাসনাত আব্দুল্লাহ স্লাইড বানিয়ে খেজুরের হিসাব দেখাতে পারে, কিন্তু সে এটা জানে না যে রাষ্ট্রপতি ঢুকলে তখন হচ্ছে আপনার মানে জাতীয় সঙ্গীত বাজবে। যাই হোক, এই জিনিসটা দুটো পয়েন্ট আছে। বিএনপি মানে এমনই সাউন্ড সিস্টেম, বিএনপি শুনতে পায় কিন্তু জামাত এবং তার 11 দলীয় ঐক্যজোট শুনতে পায় না। তার মানে কি, সাউন্ড সিস্টেম কি শুধু এক পক্ষের জন্য বাজানো হয়েছে, তারা শুনতে পাচ্ছে? এটা তো না, হতে না, পারে। এখানে আমি আপনাকে একটু সংশোধন করে দিই, হ্যাঁ, হ্যাঁ, সংশোধন ঠিক না, অ্যাড করে দিই, অ্যাড করি একটু। যে বলেন। সাউন্ড সিস্টেম তো ইম্পর্টেন্ট না, যখন যখন জাতীয় সঙ্গীত বাজা শুরু হয়েছে ঠিক তখনই কিন্তু স্পিকারের পেছনে বড় বড় দুটো পর্দা, অনেক বড় দুটো পর্দায় হুম। জাতীয় পতাকাও প্রদর্শিত হওয়া শুরু করেছে। রাইট। এখন তাহলে ওখানে জাতীয় পতাকা প্রদর্শিত হচ্ছে কেন? ওখানে তো সেটাই। এর আগে অন্য স্লাইড চলছিল, অন্য স্লাইড বন্ধ করে দুটো জাতীয় পতাকা দুটো পর্দাতে একসঙ্গে তখন প্রদর্শন হলো। তো জাতীয় পতাকা তো দেখা যাচ্ছে, জাতীয় পতাকা প্রদর্শন হলে তো ওটা দেখেও তো দাঁড়ানো যায়। এক্স্যাক্টলি, জাতীয় পতাকা আর ওই সেন্সটাও তো থাকে। সবাই কেন দাঁড়িয়েছে, আমিও দাঁড়াই, তাই না? এখন এখানে তো বোঝাই যাচ্ছে যে আহ, সংসদের মতো একটা জায়গা, আমরা তো সংসদ আজকে প্রথম দেখি নাই, ছোটবেলা থেকে দেখে দেখে বড় হয়েছি। সংসদে যখন আর কি জাতীয় সঙ্গীত বাজানো হয়, সেটার ব্যাকগ্রাউন্ড যে অ্যাক্টিভিটি, সেইটাও তো আমরা জানি। কিন্তু অনেকগুলি কাজ একসাথে হচ্ছে, তার মানে কি এটা ইচ্ছাকৃত? আমি বলবো সম্পূর্ণ ইচ্ছাকৃত। এবং তারা যেহেতু তাদের দলের লোকজন এবং তাদের মানে বিভিন্ন স্টুডেন্ট সমাজ বলছে যে ইসলামে হচ্ছে আপনার এই নিয়মই নাই যে কোনো ব্যক্তিকে দাঁড়িয়ে ইয়ে মানে সম্মান জানানো, সেখানে জাতীয় সঙ্গীত কি হয়ে গেল? তো এমনিতেও তো ওনারা এই জাতীয় সঙ্গীতের বিরুদ্ধে, আপনি জানেন যে যেহেতু রবীন্দ্রনাথ লিখেছে সেহেতু এই জাতীয় সঙ্গীত তারা মেনে নেয় না। জামাতের অনেক লোকজন প্রথম থেকেই বলেছে, সুতরাং এই জিনিসটা পুরোটাই ইন্টেনশনাল। পরবর্তীতে বলেছে শুনি নাই। হ্যাঁ, তো সুতরাং বিএনপির লোকজন যেহেতু শুনে দাঁড়াতে পেরেছে, ওনারা শোনে না। বিএনপিরও তো অনেক পিছনের সারিতে অনেক নেতা নেত্রীরা ছিল, ছিল না? অনেক পেছনের সারিতেও তো অনেক আর কি মেম্বার অফ পার্লামেন্ট ছিল। তো তারা দাঁড়ালো কিভাবে আপনি বলেন? তারা একদল একেবারেই দাঁড়ালো না, একদল সবাই দাঁড়িয়ে গেল। এটার কোনো লজিক আছে? এটা তো কোনো যুক্তিবিদ্যায় খাটে না আমার মতে। তো এই এই জিনিসগুলি আমার আসলে ভালো লাগেনি। আম, এই কয়েকটা জিনিস, আর যা যা ভালো লেগেছে তা তো আমি উল্লেখই করলাম। জি। আরো কিছু বিষয় আছে, এর মধ্যে আমরা জেনেছি যে
বিএনপি দায়িত্ব নেওয়া, সরকার হিসেবে দায়িত্ব নেওয়ার পর আমরা দেখেছি যে কিছু কিছু তাদের কিছু রাজনৈতিক প্রতিশ্রুতি ছিল জনগণের কাছে, তার মধ্যে তারা বেশ কিছু অলরেডি বাস্তবায়ন শুরু করে দিয়েছে। যেমন ধরেন একটা ছিল যে তারা ফ্যামিলি কার্ড দেবে, যারা নাকি অর্থনৈতিকভাবে পিছিয়ে আছে এমন একটা ফ্যামিলি কার্ড দেবে, তারা এটা অলরেডি চালু করে দিয়েছে। এটা হয়তো খুবই ছোট আকারে চালু করেছে, আগামীতেও হয়তো তারা এটা বাড়াতে থাকবে। এর মধ্যে খাল খননের একটা কর্মসূচি যাদের আছে, এটাও শুনেছি যে আগামীকাল থেকে তারা নাকি দিনাজপুর থেকে এটা শুরু করবে। আবার পহেলা এপ্রিল মানে পহেলা বৈশাখ থেকে তারা ফার্মার্স কার্ড চালু করবে। তো এগুলো তাদের প্রতিশ্রুতির মধ্যে ছিল, এগুলোতে কতটুকু কি হবে এটা নিয়ে হয়তো পরে আলোচনা করা যেতে পারে, কিন্তু তারা যেহেতু প্রতিশ্রুতি দিয়েছিল সেটা হবে। কিন্তু এর মধ্যে যে জিনিসটা আমরা দেখলাম, আরেকটা জিনিস তারা করেছে ঈদের আগে রমজানের সময়, যারা বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে যারা ইমাম আছেন, মুয়াজ্জিন আছেন, খতিব আছেন, অথবা পুরোহিত আছেন, অথবা চার্চে যারা আছেন, মানে ধর্মীয় নেতা যারা আছেন, তাদের জন্য একটা মাসিক সম্মানের ব্যবস্থা তারা করেছেন। এটাও মানে বেশ আলোচিত হচ্ছে। আরো যে বড় কথা, যে যা সম্প্রতি দেখলাম যে প্রধানমন্ত্রী ঘোষণা করেছেন প্রতিটি জেলা আইন শৃঙ্খলা বাহিনীর মিটিং এ একজন ইমাম, খতিব বা ধর্মীয় প্রতিনিধি, পুরোহিত অথবা যাজক, যাই হোক না কেন, এই প্রতিনিধিকে অন্তর্ভুক্ত করা হবে। এই যে মানে আপনার ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর ব্যাপারে যে ওনার যে পদক্ষেপগুলো, আপনার কাছে কেমন মনে হচ্ছে? শুরুতে আমি ফ্যামিলি কার্ড বা ওনারা যে সমস্ত প্রমিস করেছিলেন ওগুলি বাস্তবায়নটা নিয়ে একটুখানি বলি। যে আপনি যে শুরুতে বললেন যে ফ্যামিলি কার্ড, এবং এত তাড়াতাড়ি একেবারে আসার সাথে সাথে কয়েক সপ্তাহের মধ্যে এভাবে এত বড় ডেটাবেজ মেনটেন করে ফ্যামিলি কার্ডটাকে দিয়ে দেওয়া, তা যত কম সংখ্যকই হোক, এটা কিন্তু বড় একটা সাকসেস এবং খুব ভালো একটা পদক্ষেপ। আমি এর আর কি মন ভরে আমি এটার প্রশংসা করতে চাই, আমার ভীষণ ভালো লেগেছে। খাল খনন বিষয়টা ভীষণ ভালো লেগেছে, ওয়ান্ডারফুল একটা মানে আমি দেখেছিও কিছু, যেমন ধরেন ময়লা আবর্জনা যে ভরাট হয়ে গেছিল, যার ফলে কিন্তু মশা উৎপাদন হয়, বিভিন্ন বিভিন্ন ধরনের আর কি রোগ ব্যাধি ওখান থেকে সংক্রমিত হয়, ওগুলি কিন্তু তারা পরিষ্কার করেছে। এবং বিএনপির বিভিন্ন আর কি নেতৃস্থানীয় লোকজন যারা পার্লামেন্টে নাই, তারাও এই কাজটি করেছে, আমি দেখেছি বিভিন্ন ভিডিওতে। তারপরে হচ্ছে কিছুদিন আগে শুনলাম যে মাইকে এই মনে হয় প্রথম আমি শুনলাম মাইকে বলছে যে আপনার বাড়িঘরের চারপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন, যাতে মশা তৈরি না হতে পারে, ডেঙ্গু, চিকুনগুনিয়া, এগুলি জোরে জোরে বলছে। এটা কিন্তু অসাধারণ একটা পদক্ষেপ, এটা আমি বাংলাদেশে আগে কখনো শুনিনি। এবং এই যে আমি এইটার ইমপ্লিমেন্টেশন দেখেছি আগেও কিন্তু। রাস্তাঘাট প্রতিদিন সকালেই হচ্ছে সিটি কর্পোরেশনের পরিচ্ছন্ন কর্মীরা পরিষ্কার করতেন, কিন্তু আমি যে এলাকাতে উঠেছি সেখানে আপনার এই প্রথম ওই যে যেদিন তারেক রহমান বললেন, ওর পরের দিন সকালেই দেখেছি একদম পুরা ক্লিন, মানে বিন ডাস্ট, পাশে যে পানি যায় এখন তো আর পুরো আগের মতো নেই, ড্রেনেজ একটু পরিবর্তন হয়েছে, যতটুকু আছে ওইগুলি ক্লিন দেখেছি। তার মানে তারা, এবং প্রতিদিনই আমি ক্লিন দেখেছি, তার মানে তারা কাজটা শুরু করেছেন। এই হলো যেগুলি মারাত্মক আর কি প্রশংসার আর কি দাবি রাখে, এবং আমি প্রশংসা করি এই কাজগুলি। তারপর ধর্মগুরুদের যে সম্মানী দেওয়া, সেটাও ভালো, খুবই ভালো যে তাদেরকে মানে সম্মানী দিচ্ছে, কারণ তারা অনেক সময় ওই যে আপনার মানে কোরআন শরীফ শিখিয়ে বা হচ্ছে এই ধরনের মিলাদ পড়িয়ে তাদের জীবিকা নির্বাহ করতে হয়, তাদের আয় খুব কম গ্রাম পর্যায়ে যদি আপনি চিন্তা করেন। তো সেক্ষেত্রে ভালো তাদেরকে একটা অ্যামাউন্ট দেয়া প্রতি মাসে, ভালো তাদের অর্থনৈতিক কারণ আপনি যদি দেশের উন্নতি করতে চান, দেশের প্রত্যেকটা মানুষ, এভরি সিঙ্গেল ইন্ডিভিজুয়ালকে